মহানগর 3 কবে আসবে? আইসিইউ থেকে সে যেদিন চোখ খুলবে সেদিন হয়তো বাট মহানগর এই 3 চোখ আসবে। খোলাবেন যিনি, তিনি তো আসবেন। ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগটা আমার হয়েছিল ইমেইলে। তারপর যখন আমি ওনার সাথে কাজ করতে চাইলাম, উনি বললেন যে অনেক কষ্ট, কিন্তু তোমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে, ফার্স্টে কোনো টাকা পয়সা নেই। প্রথম 6 মাস বোধহয় কোনো টাকাও দেয়নি, এরকম বোধহয় প্রথম 9 মাসের মতো। শুটিংটা হচ্ছে পরীক্ষার মতো। আচ্ছা। পরীক্ষা যখন সামনে থাকে তার 1 মাস আগে কিন্তু আপনি আসলে ঘোরাঘুরি খুব মনের আনন্দে করতে পারেন না। আমার অবস্থা হয় সেরকম। হ্যাঁ। আমার আগের প্রেমগুলো ছিল প্রেমের মতোই। সংখ্যা কতগুলো হবে প্রেমের? বেশ অনেকগুলা। একদম রিসেন্টলি কি কাজ করছেন? এখন একটা আমি সিরিজ করছি হইচইয়ের জন্য, জিম্মি নামে, জয়া হাসানের সাথে করছি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সন্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিভিএস স্পটলাইটে। দর্শক বানিয়েছেন আশফাক নিপুণ। এই প্রোগ্রামটা বানাননি তিনি, আজকে এখানে বসে আছেন। আর আমরা তো সবাই জানি সাদগাইয়া ফুয়া মারিদ ফুল্লেলুয়া। সো তিনি আসলে যেখানেই থাকেন না কেন তার পক্ষে সবকিছু করা সম্ভব, এবং এই শহরের মানে নির্মাণের ক্ষেত্রে কিং তিনি বলতে হবে। অন্যদিকে দর্শক তিনি চাইলে বসবাসের জন্য মহানগর 1, মহানগর 2, মহানগর 3 বানিয়ে ফেলতে পারেন। তার যেখানে ইচ্ছে তিনি সেখানে বসবাস করবেন। তবে এই মুহূর্তে রয়েছেন এই স্পটলাইটের স্টুডিওতে, এবং তার সাথে অনেক গল্প, অনেক কথা হবে। আপনাদের মতো আমার মনের মাঝেও প্রশ্ন, মহানগর 3 কবে আসছে, এবং লিফটে উঠতে উঠতেও নাকি তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে দর্শক। তো আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার খুবই গুণী এবং একই সাথে ভীষণ নান্দনিক, এবং আমি বলবো যে তার নির্মাণ শৈলী সবসময় আমাদেরকে মুগ্ধ করে। এবং তিনি হচ্ছেন অবশ্য নির্মাতা এবং চিত্রনাট্যকার, যিনি 4 বার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার, আমি ভুল না করলে 2 বার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে এবং 2 বার পরিচালক হিসেবে। তিনি আশফাক নিপুণ। কেমন আছেন? থ্যাংক ইউ মো, আমি খুবই ভালো আছি। আমি এত সুন্দর সুন্দর কথা আমার সম্পর্কে শুনে আই এম স্পিচলেস। আমি তো স্ক্রিপ্ট লিখি, আপনার স্ক্রিপ্টটা খুব ভালো হয়েছে। আমি স্ক্রিপ্ট লিখি না। ও আচ্ছা, তাই? মানে আমি এটা সত্য যে আমি প্রশ্ন নোট করে রাখি। এটা যেমন সব তারকার ক্ষেত্রে করি এমনটা না। দেখা যায় যে আগে হয়তো ইন্টারভিউ নেওয়া হলো, ওই প্রশ্নগুলো আমি বাদ দিই যেটা এটা করা হয়েছে, এরপর আমি নতুন প্রশ্নগুলো অ্যাড করি যেগুলো আমার পরবর্তী ইন্টারভিউ নেওয়ার সময় কাজে লাগে। বাট আমি একটু অন্য গল্প দিয়ে আজকে শুরু করতে চাই। আমি এমনটা শুনেছি যে চট্টগ্রামে আপনি ইংরেজি পড়াতেন, এবং সেই শিক্ষার্থীদের সঙ্গে এখনো যখন দেখা হয় তারা বেশ স্যার বলেন এবং আপনাকে খুব সম্মান করেন। একটু যদি সেই গল্পে আমি যাই, মানে আজকে আমি একটু অন্য গল্প আসলে করতে চাই, পরে নির্মাণের গল্পে যাব। হ্যাঁ, মানে আমার লাইফের একটা সময় পড়িয়ে কেটেছে, মানে ইংলিশ পড়াতাম আমি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। ওকে। তো এখন বাসা থেকে তো আর টাকা নিব না, না স্বাভাবিক। তো ন্যাচারালি তখন চিন্তা করে দেখলাম যে কিছু একটা করা দরকার, টাকা পয়সা দরকার। সো তখন আমি চেষ্টা করলাম, বেসিক্যালি তখন আমি একটা প্রেম করতাম। তো এবং তখন আমার যে তখনকার যে গার্লফ্রেন্ড যে ছিল, প্রেমিকা, সে ঢাকায় থাকতো। আচ্ছা। আর আমি থাকতাম চিটাগংয়ে। হ্যাঁ। সো এটা হচ্ছে মোবাইল ফোন আসার আগের কথা। সো আমার যে তার সাথে যোগাযোগ করতে হবে, ফোনে কথা বলতে হবে, তখন কিন্তু অনেক ইন্টারসিটি, অনেক চার্জ কাটা হতো। এখনের মতো এত ইজি ছিল না। সো আমার যে কথা বলতে হবে তার সাথে, সেটার জন্য তো টাকা লাগবে। তখন কিভাবে ইনকাম করা যায়, তখন আমি চিন্তা করে দেখলাম আচ্ছা ঠিক আছে, তাহলে টিউশনস করি। এবং তারপর আমি টিউশনস খোঁজা শুরু করলাম। এবং আমার ফার্স্ট টিউশনস, যদি আমি টিউশনের বলি, ফার্স্ট টিউশনের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ। ফার্স্ট ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা সেটা ছিল এরকম, আমি অনেকগুলো এজেন্সি থাকে যারা হচ্ছে গিয়ে কি যে টিউশনস গুলো দেয়, মানে আপনি গিয়ে এনলিস্টেড হবেন, ওরা আপনাকে টিউশনস দিবে, ফার্স্ট মান্থের 50% টাকা ওরা রেখে দিবে, এরপর আপনি কন্টিনিউ করবেন। সো আমি এরকম একটা এজেন্সিতে গিয়ে আমার নামটা দিলাম। যেদিন দিলাম সেদিন সন্ধ্যায় বললো যে আপনি চলে আসেন, অমুক অ্যাড্রেসে যাবেন, ওখানে গিয়ে পড়াতে হবে। সো আমি গেলাম, ওখানে পড়াতে গেলাম। তো আমার ইন্টারভিউ হচ্ছে তখন, যে স্টুডেন্টের বাবা আমার ইন্টারভিউ নিচ্ছেন, যে কি খবর, কেমন আছেন এবং আপনি কি কি পড়ান। এখন যেহেতু আমার ফার্স্ট ইন্টারভিউ, আমি ভাবলাম কি যে যদি আমি বলি যে এটা আমার ফার্স্ট টিউশন হবে, তাহলে আমি টিউশনটা পাবো না। তো তখন আমি চিন্তা করলাম কি যে আমি একটু বলি যে আমি অনেকগুলো পড়াই। তো আমি ওখানে ইচ্ছা মতো চাপা মারলাম যে আমি ডেইলি 4টা করে টিউশন করাই, এটা ওটা 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 ওটা। লিটল ডিড আই নো যে এটা আসলে ব্যাকফায়ার করবে, কারণ যেই বাবা উনি আমাকে জিজ্ঞেসও করলেন যে আপনি আমার ছেলেকে তাহলে পড়াবেন কখন। আমি বললাম যে হ্যাঁ পড়াতে পারবো, এই ফাঁকে আমি পড়িয়ে দেবো, এরকম। উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে আমরা যোগাযোগ করবো। পড়ার টিউশনটা হয়নি। মানে আপনি 4টা যেহেতু পড়ান, আপনি আসলেই সময় বের করে একে কখন পড়াবেন এবং মনোযোগ দেবেন। তখন তো আর আমি বুঝি না, তখন ভাবলাম যে না, কোনো এক্সপিরিয়েন্স নেই বললে আমাকে হয়তো দিবেই না। সো প্রথম ধাক্কাটা খেলাম সেটা। আর
এরপরে যখন আমি অনেক মাস পরে আমি টিউশনসটা যখন পেয়েছি, তখন ফার্স্ট আমি গেছি, একটা পিচ্চিকে পড়াতে হবে, পিচ্চিটা তখন কেজিতে পড়ে, বাসায় গিয়ে পড়াতে হবে তাকে। যখন আমি, তার বাবা যখন আমার ইন্টারভিউ নিচ্ছে, তখন আমি একদম খোলাখুলি বললাম যে আমি আগে কখনো পড়াইনি। তো উনি বললেন যে তুমি কি আমার মেয়েটাকে পড়াতে পারবা, তুমি তো আগে কখনো পড়ানি। আমি দেখেন ওর জন্যও নতুন, আমার জন্যও নতুন, দেখি এক্সপ্লোর করে দেখি, ট্রাই করে দেখি, যদি না হয় তাহলে 1 মাস পরে আপনি যদি মনে করেন যে পারফরমেন্স ভালো না, তাহলে ছেড়ে দিয়ে আপনি অন্য টিচার দেখবেন। এন্ড ওই টিউশনসটা হয়েছে। আচ্ছা, তারপর তো এটা কন্টিনিউ হলো? হ্যাঁ, ওটা একদম আমি ঢাকা আসার আগ পর্যন্ত, এবং ওই ফ্যামিলির সাথে আমার এখনো খুব ভালো যোগাযোগ আছে। এটা প্রায় আমি ওকে পড়িয়ে এসেছি বলছেন ক্লাস 8-এ, তখন আমি ঢাকায় চলে আসছি। আচ্ছা, হ্যাঁ, সো একদম কেজি থেকে শুরু। আর অন্য, হ্যাঁ, সো এই যে একটা দিয়ে স্টার্ট হলো, এরপর একটা, তারপর একটা থেকে 2টা, তারপর 3টা, তারপর আমি কোচিং সেন্টারগুলোতে পড়ানো শুরু করলাম। ইংলিশ পড়াতাম আমি তখন, মানে ইংলিশ হচ্ছে ইন্টারমিডিয়েটের ইংলিশ, এইচএসসির ইংলিশ পড়াতাম, আমি স্যাট পড়াতাম, আমি অ্যাডমিশন কোচিং এর ইংলিশ পড়াতাম, যেটা আইবিএ অ্যাডমিশন কোচিং, নর্থ সাউথ অ্যাডমিশন কোচিং এর জন্য পড়াতাম। তারপর হচ্ছে আমি স্যাট জিম্যাট, এই দুটা তখন একদম সবাই স্যাট জিম্যাট পরীক্ষা দিয়ে বাইরে চলে যেত, ওগুলো পড়াতাম। তারপর আমি নিজের মতো করে একটা কোর্সও বের করছিলাম, মানে নিজের মতো করে স্টুডেন্টদের জন্য, যে কারণ অনেক স্টুডেন্টরা হচ্ছে কি ইংলিশে উইক। তো আমি যেই কোচিং সেন্টারটাতে গিয়ে পড়াতাম প্রথম, মামুনস কোচিং সেন্টার, ওখানে আমার শুরু। সো একদিন দেখলাম কি কিছু ফিমেল স্টুডেন্ট বান্ধবীরা এসে বললো যে স্যার আমরা আপনার কাছে আলাদা করে পড়বো। আমি বললাম আলাদা কোথায় পড়বো, আমার তো আলাদা কোনো সেন্টার নেই, আমার বাসায় পড়তে হবে। বলতে হ্যাঁ, আপনার বাসায় গিয়ে পড়বো, আমরা এরকম ব্যাচ, আপনি আমাদেরকে ইংলিশ পড়াবেন, আপনি আপনার মতো করে পড়াবেন, আপনি একটা কারিকুলাম রেডি করে দিয়ে, মানে ওরা কোনো একটা পার্টিকুলার পরীক্ষার জন্য না, ওদের ইংলিশ স্কিলটা ঠিক করার জন্য। তো তখন আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে আমি নিজের মতো করে একটা কারিকুলাম রেডি করে ওদেরকে 1 বছর, এবং আমি আমার সিনিয়রদেরকেও পড়িয়েছি তখন। ওয়াও, আমার একটা প্রশ্ন আছে এখানে। আমি শুনেছি যে ইংরেজিতে এত ভালো হবার কারণে একটা সময় ফারুকী ভাই বলেছেন যে আপনাকে বের করে দিতে চেয়েছেন, যে না তোমার আর অ্যাসিস্ট করতে হবে না, তুমি জব করো, তুমি এজেন্সিতে জব করো। হ্যাঁ, ফারুকী ভাইয়ের সাথে যোগাযোগটা আমার হয়েছিল ইমেইলে। আচ্ছা, সো আমি তো চিটাগং এ, উনি তো ঢাকায়, আমি উনার ফিকশনগুলো দেখতাম টেলিভিশনে, দেখে আমি উনাকে মেইল করতাম। তখন জিমেইল আসছে বা ছিল না, বা উনার একটা মেইল ছিল, হ্যাঁ, তখন গণনেট বলে একটা ছিল, মানে ওই যে ডিফারেন্ট ইয়ে। তো আমি তখন মেইল করলাম, এবং আমার ইংলিশটা ভালো ছিল দেখে আমি ক্রিটিকগুলো খুব সুন্দর করে করতাম, যে সুন্দর ল্যাঙ্গুয়েজে। সো এটাতে উনার বোধহয় ধারণা হয়েছে যে এই ছেলেটা অনেক কিছু জানে, ইংলিশ ভালো দেখে। আমি এমনি বলতাম না যে খুব জোস হয়েছে, এসব না, মানে একদম প্রপার স্ট্রাকচার্ড ইংলিশ। তারপর যখন আমি উনার সাথে কাজ করতে চাইলাম, তখন উনি আমাকে বললেন যে তোমার যেহেতু ইংলিশ খুব ভালো, তোমার পড়াশোনা ভালো, তোমার মাস্টার্স শেষ, সো তুমি কেন খামোখা ফিল্ম মেকিং আসতে যাচ্ছ, তার চেয়ে বেটার আমি তোমাকে একটা এজেন্সিতে ঢুকাই দিই, মানে ওনার যেহেতু পরিচিত বিজ্ঞাপন এজেন্সি, তুমি কপিরাইটার হিসেবে জয়েন করো। তখন আমি বললাম যে না। উনি বললেন যে অনেক কষ্ট, কিন্তু তোমাকে 0 থেকে স্টার্ট করতে হবে, ফার্স্টে কোনো টাকা পয়সা নেই, তোমার ফ্রেন্ডসরা ভালো ভালো চাকরি বাকরি করতেছে। প্রথম 6 মাস বোধহয় কোনো টাকাও দেয়নি, এরকম বোধহয় প্রথম 9 মাসের মতো, 9 মাস টাকা দেয়নি। হ্যাঁ, মানে এটা হচ্ছে বেসিক্যালি ফিল্ম মেকিং এর নিয়ম, যে প্রথম থেকেই যদি আমরা টাকা পয়সা পাওয়া শুরু করি, তখন হয় কি যে বেশিরভাগ আমরা খুব হয়ে যাই, কি বলবো, আমরা মানে একটু গাছাড়া ভাব চলে আসে। সো প্রথম দিকে এটা হচ্ছে নিয়ম, যে প্রথম দিকে টাকা দেওয়া যাবে না, বোঝার জন্য যে আসলে ও কি কন্টিনিউ করতে চায় কিনা। তারপর 9 মাস পরে মনে হয় আমি আমার ফার্স্ট পেচেকটা পাইছি। ফার্স্ট সম্মানী কত ছিল? ওটা ছিল, না বলতে হবে ওটা কত ছিল, খুবই, ওটা ছিল কত, 2500 টাকা মনে হয়। আচ্ছা, ওকে, মানে সেই 9 মাস খাটার পর, এরপর 9 মাস খাটার পর প্রথম আসলো 2500 টাকা। আপনি যে সেই চট্টগ্রামে বসে ভাবলেন যে আপনি একজন নির্মাতা হবেন, এই ভাবনাটা আপনার মাথায় কেন এলো? আপনি তো মানে এই প্রফেশনটাকেও কন্টিনিউ করতে পারতেন। হ্যাঁ, ট্রু, এটা করতে পারতাম। আরো ডিফিকাল্ট কেন বলি, কারণ চিটাগং এ ওই সময় আমি পড়িয়ে শুধু আমি প্রচুর টাকা আর্ন করতাম, বিকজ আমি সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত ব্যাচে ইংলিশ পড়াতাম, মানে একদম ডেইলি হচ্ছে 4টা ব্যাচ। তারপর হচ্ছে দুপুরে খেয়ে বিকালবেলা চলে যেতাম হচ্ছে বাসায় গিয়ে টিউশন পড়াতে, ওগুলোর পেমেন্ট একটু বেশি, ইংলিশ মিডিয়ামের বা আর একটু বড় ওরকম। সো রাত 10টা পর্যন্ত পড়াতাম, পড়িয়ে তারপর আমি করতাম কি, যে বাসায় এসে খেয়ে দিয়ে তারপর আমি সিনেমা দেখতাম, একদম সেই ভোর পর্যন্ত সিনেমা দেখতাম। তো ওটাতে আমার ইনকামও খুব ভালো হচ্ছিল, যার জন্যই আসলে ঢাকায় এসে প্রথম 9 মাস কোনো পেমেন্ট নাই, তারপর 2500 টাকা যখন আমি আম্মাকে বললাম, আম্মা বললো যে মানে এখানে তো তুমি একটা স্টুডেন্টকে পড়ালেও তার চেয়ে বেশি পেতা, তো কেন?
কিন্তু আমি যখন প্রথম ডিসাইড করলাম যে আমি ফিল্ম মেকিং এর জন্য ঢাকায় আসবো, আমার বন্ধুরাও বলছিল যে তুমি যাওয়ার দরকার নেই, যেহেতু তুমি পড়াও ভালো, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন কোচিং সেন্টার, তোমাকে পড়াতে হবে না, তুমি হয়তো খুব স্পেশাল কেসেস গুলো পড়াবা, তোমার আন্ডার অনেক টিচাররা পড়াবে এবং তুমি আস্তে আস্তে মোটামুটি টিউশন কিং হয়ে যাবা। আমার মনে হচ্ছিল যে না, এটা আসলে আমাকে একটা কমফোর্ট জোনের মধ্যে ফেলে দিছে। আমার লাইফের একটা বড় লার্নিং হচ্ছে এটা, যে আপনি যখনই কমফোর্ট জোনে চলে আসবেন ওই কমফোর্ট জোনটা আসলে ছেড়ে দিতে হবে। সো এটা ছিল আমার ফার্স্ট লার্নিং, যে আমি যেহেতু ফিল্ম মেকিং করতে চাই তখন আমার জন্য একটা চুজ করতে হতো যে আমি কি এদিকে যাব নাকি এদিকে যাব। সো আমি ওটা একদম টোটালি ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসলাম। আরেকটা ব্যাপার আমি যদি জানতে চাই, সম্ভবত এসএসসিতে আপনি খুব অল্প মার্কসের জন্য স্ট্যান্ড করেন, এটা আমি এলিটাপুর কাছ থেকে শুনেছি। হ্যাঁ, এলিটাপুর বলেছিল সে খুব ব্রিলিয়ান্ট এবং তার মানে অনেক ভালো স্টুডেন্ট সে ছিল, বাট খুব অল্পের জন্য এটা আসলে মিস হয়ে গেছে। তখন মা বা বাবা খুব বকেছিল কিনা বাড়িতে? না না, আমার বাবা তো মারা গেছেন আমি যখন ক্লাস 7 এ পড়ি, আমি যখন অনেক ছোট, কিন্তু মা ছিলেন তখন। মা তো খুব খুশি, মানে ইভেন ওই রেজাল্টটা আমিও এক্সপেক্ট করি নাই, আমার মাও এক্সপেক্ট করে নাই। সো অল্প মার্কসের জন্য যখন আমি আসলে স্ট্যান্ড করি, এখন তো গ্রেডিং সিস্টেম চলে আসছে, তখন তো স্ট্যান্ড স্টার্ট ছিল, সো স্ট্যান্ড মানে তো টপ 20। তো মা তো খুব খুশি, মা তখন হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় বাসায় হচ্ছে গিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, এবং তখন একটা চল ছিল যে রেজাল্ট ভালো হলে যদি সালাম করতে যেতাম প্রত্যেকে টাকা দিত, এবং সব আত্মীয় স্বজন কিছু না কিছু টাকা দিচ্ছে, মা মিষ্টি নিয়ে যাচ্ছে। ওই টাকাগুলো আম্মা আবার জমিয়ে রাখছে কেন, কারণ আমি ইন্টারমিডিয়েট উঠলে বই কেনার জন্য আম্মা বললো যে এই টাকাগুলো থাক, এইটা দিয়ে তুমি বই কিনবা, কাজে লাগবে। সো আমি এই চিত্রটাও দেখছি। আবার ইন্টারেস্টিংলি ইন্টারমিডিয়েটে গিয়ে আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে, বিকজ আমি তখন ওই যে যেটা বললাম যে আমার প্রথম প্রেম ছিল কলেজে পড়ার সময়, এবং প্রেমে পড়লে যেটা হয় যে আপনি সবকিছু তখন নতুন নতুন রঙিন সব বাদ দিয়ে দিলেন, আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম, এবং রেজাল্ট এত খারাপ হলো যে আমার মা তখন মানে মায়ের দিকে তাকানো যাচ্ছে না। সো আমার জন্য দুইটাই দেখা হয়ে গেছিল, যে একটা হচ্ছে খুব প্রেমটা কবে শেষ হলো, ওই যে রেজাল্ট খারাপ হলে শেষ, এইটা সবসময় হবে মানে আপনি যদি আসলে গুড ফর নাথিং হন তাহলে কোনো প্রেম আসলে দিন শেষে টিকবে না। যার জন্য আমার রেজাল্টটা খারাপ হলো, যার জন্য বলবো না, আমার নিজের জন্য খারাপ হয়েছে, মানে যার সাথে প্রেম ছিল দেখে রেজাল্ট খারাপ হলো, সেবার ইন্টারমিডিয়েটে কয়েক মার্কসের জন্য স্ট্যান্ড করে নাই। সো সে এখানে, আমি এখানে, সো ন্যাচারালি তো আসলে সম্ভব না। এরপর কখনো দেখা হয়েছে? এরপরে আর দেখা হয় নাই। বাট এলিটাপুর সাথে প্রেমটা কিভাবে হলো? প্রথম দিকে তো এলিটাপু আপনাকে পাত্তাই দিতেন না। হ্যাঁ, এলিটার সাথে প্রেমটা আমি বলবো কি খুবই অর্গ্যানিক্যালি, খুবই সুন্দর। আমার কোনো লাইফে এর আগের কোনো প্রেম এভাবে হয় নাই। আমার আগের প্রেমগুলো ছিল প্রেমের মতোই। সংখ্যা কতগুলো হবে প্রেমের? বেশ অনেকগুলা এবং সেগুলো ছিল প্রেমের মতো, মানে কিরকম যে আমার কাউকে ভাল লাগলো, আমি গিয়ে তাকে বললাম যে আমার আপনাকে ভাল লাগে, এভাবে। এলিটার বেলায় এটা আবার হয় নাই, কারণ এলিটার বেলায় আমার মনেই হতো যে মানে এলিটার তো খেয়ে দেওয়ার কাজ নেই যে আমার সাথে প্রেম করবে, আমি তখন মাত্র অল্প কিছু কাজ করি। সো এলিটার, আমি নর্মালি ফ্রেন্ডশিপের জন্য এলিটাকে অ্যাপ্রোচ করছিলাম যে লেটস বি ফ্রেন্ডস, ফেসবুকে তখন অ্যাড রিকোয়েস্ট পাঠানো যায়, ও তো পাত্তাই দেন আমাকে। এরপরে একটা প্রিমিয়ার শোতে, আমার একটা সিরিয়ালের চ্যানেলের মুকিম ব্রাদার্স, সেইটার প্রথম 2 পর্বের প্রিমিয়ারে সে এসে কাজটা দেখে, আমার কাজটা ওর খুব ভালো লাগছে, তখন ও গিয়ে আমার যোগাযোগ করা শুরু করে আমার সাথে, এবং আস্তে আস্তে আমাদের মধ্যে কথাবার্তা হয়, নর্মাল কথাবার্তা, একেবারেই নর্মাল। ও আমাকে বলে যে অফিসে আসেন, তখন ও ডেইলি স্টারে কাজ করতো, তো অফিসে আসেন, আমি যাই না, এমনি নর্মাল কথা হয়, লাইফ নিয়ে কথা হয়, ফিলোসফি নিয়ে কথা হয়। ও আমেরিকা গেল, তখনও কথা হচ্ছে, আসছে, এই যে কথা বলতে 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 তারপর এক সময় কিভাবে জানি প্রেমটা হয়ে গেল। হ্যাঁ, কিভাবে জানি প্রেমটা হয়ে গেল। মানে প্রথম 6 মাস ওর সাথে আমার নর্মাল কথাবার্তা হতো, প্রেম হওয়ার আগের 1 মাস বোধহয় তখন সারা রাত কথাবার্তা হতো। সো ওখান থেকে প্রেম হওয়ার কতদিন পর বিয়ে করলেন? প্রেম হওয়ার 5 বছর পরে। বা লম্বা একটা সময়, 5 বছর দুজনকে চেনার জন্য আমার মনে হয় যথেষ্ট। হ্যাঁ, আমার মনে হয় কি লম্বা সময়টা নেওয়া দরকার, অফকোর্স নেওয়া দরকার, না হলে ভুলগুলো হয়। হ্যাঁ, কারণ মানে রিলেশনশিপের ব্যাপারটা কিরকম, রিলেশনশিপের প্রথম 2-3 বছর, 2 বছর তো মিনিমাম খুব এক্সাইটমেন্টে চলে যায়, মানে দুইজনের সবকিছুই ভালো লাগে দুইজনের। সো বলে না যে একটু চালটা সিদ্ধ হওয়ার জন্য একটা টাইম দেওয়া লাগে, সো রিলেশনশিপ সিদ্ধ হওয়ার জন্য একটু টাইমটা দিতে হয়, আমরা ওই টাইমটা নিছি। আমি যদি একটু জানতে চাই,
আমার সাথে যখন আপুর কথা হচ্ছিল, আপুই বলছিল যে অনেকে এলিট আপুকে প্রশ্ন করে যে মহানগর 3 কবে আসবে। তিনি বলেন যে আশফাক নিপুন নিজেই জানেন না যে ওসি হারুনের কি হবে, তিনি কবে মানে কি আসবে না আসবে, সেখানে আমি কিভাবে বলবো। তো আমার আসলে এটাই প্রশ্ন, দর্শকদেরও এটা প্রশ্ন, মহানগর 3 কবে আসবে? মহানগর 3 যে আসলে কবে আসবে সেটা একমাত্র ওসি হারুন কবে সুস্থ হবে কি না, সুস্থ না, বা সে কি আইসিইউ থেকে ফিরবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে, ওটা আমার উপরও নাই। মানে চরিত্রটা তো লাস্টে, যেহেতু মহানগর 2 যারা দেখেছেন তারা জানেন যে শেষে একটা গুলি খেয়েছে, একদমই তাই। এরপরে সে তো এখন নিশ্চয়ই আইসিইউতে, সো আইসিইউ থেকে সে যেদিন চোখ খুলবে সেদিন হয়তো মহানগর 3 আসবে। এই চোখ খোলাবেন যিনি, তিনি তো আশফাক নিপুন। তো তিনি, আমি এমনটা শুনেছি যে বড় কাজ করার আগে তার অনেক মুড সুইং হয়, তিনি টেনশন করেন, পায়চারি করেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সো এবার এই সিদ্ধান্ত নিতে কতদিন সময় আপনি লাগাবেন, বা আপনি তো বাসায় বসেও কিছু লিখতে আপনার ইচ্ছে করে না? একেবারে ইচ্ছে করে না, সেটে বসে লিখি। আর এটা আমার হয় সবসময়, যে কোনো কিছু একটা বড় কাজের আগে আমার তখন আর কোনো কিছু ভাল লাগে না, তখন বাইরে যেতে ইচ্ছে করে না। ফ্রেন্ডসরা যদি বলে যে আসা হ্যাং আউট করি, না আমার কোথাও যেতে হবে, দাওয়াতে যেতে হবে, নো। মানে আমার জন্য শুটিংটা হচ্ছে পরীক্ষার মতো। পরীক্ষা যখন সামনে থাকে তার 1 মাস আগে কিন্তু আপনি আসলে ঘোরাঘুরি খুব মনের আনন্দে করতে পারেন না, আমার অবস্থা হয় সেরকম। সো দেখি এখন কবে হয় আর কি। আমি যখন এর আগে আপনার ইন্টারভিউ করেছি, আপনি একটা মজার কথা বলেছিলেন যে যখন এলিটা আপু দেশের বাইরে থাকে এবং আপনি পুরস্কার আনতে যান, তখন আপনি পুরস্কার পান। সর্বশেষবার কিন্তু এলিটা আপু আপনার সঙ্গে ছিলেন। সো এবার পুরস্কার পাবার মুহূর্তটা যদি আমি জানতে চাই। এবার মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার মুহূর্তটা অনেক বেশি স্পেশাল, বিকজ আমি প্রতিবার যেতাম, একা একা যেতাম। মানে আমার জন্য আরো স্পেশাল কেন, যে আমি যখন কোনো শুট করি বা আমি যেই ফিল্ম মেকিং, আমরা তো সবাই কষ্ট করি, কিন্তু আমাকে সবচেয়ে লম্বা সময় এই ফিল্ম সিরিজটার সাথে থাকতে হয়। মানে বিকজ অন্য যারা কাজ করে তারা তো অন্য শুটে চলে যায়, মানে সেটা আর্টিস্ট থেকে শুরু করে টেকনিক্যাল ক্রুজ সবাই অন্য শুটে চলে যায়, কিন্তু আমাকে একদম আইডিয়ার ইনসেপশনের জায়গা থেকে শুরু করে দর্শক শুটিং, পোস্ট প্রোডাকশন, দর্শককে প্রেজেন্ট করা, পুরো সময়টার জার্নিটা আমার একার, মানে আমাকে একা টানতে হয়। সো এই জার্নিতে সবচেয়ে বেশি এফেক্টেড হয় এলিটা, কারণ যেহেতু আমরা পার্টনার, তো আমার প্রতিবার যে স্ট্রাগলটা বা আমার মুড সুইং হচ্ছে, আমার ভাল লাগতেছে না, আমার ডেডলাইন, আমার তাড়াহুড়া, সবকিছুর ইমিডিয়েট এফেক্টটা পড়ে পার্টনারের উপরে, নর্মালি যেটা আমাদের সবার বেলায় হয়। সো প্রতিবার যখন আমি পুরস্কার পাই, কিন্তু ও যখন থাকে না, ও দেশের বাইরে থাকে, তো তখন আমার মনে হয় কি আমি যাই এবং কাইন্ড অফ ফাঁকা হাতে আসি মনে হয়। আমি পুরস্কারটা তো পাচ্ছি, কিন্তু আমি যে ইমিডিয়েটলি শেয়ার করবো, কারণ আমার মনে হয় কি ও সবচেয়ে বেশি ডিজার্ভ করে। আমি যেই পুরস্কারগুলো পাই সেটা আসলে ও সবচেয়ে বেশি ডিজার্ভ করে, কারণ ওকে এটার ভেতর দিয়ে যেতে হয়। তো এবার যখন ছিল, ওখান থেকে আমি মজা করে বের করছি যে তুমি আসার দরকার নাই, তুমি না থাকলেই বোধহয় আমি পুরস্কার পাই। সো এবার যখন ও ছিল, এবার এলিটা আমাকে বলছিল যে এবার তো তুমি পাবা না। হ্যাঁ, এবং মজার ব্যাপার কি, এলিটা অস্ট্রেলিয়া চলে যাবে শো করতে তার ঠিক 2 দিন পরে। তো এলিটা আমাকে ইনফ্যাক্ট একবার জিজ্ঞেসও করছে যে আমি কি ডেটটা একটু আগায় নিব, যাওয়ার ট্রাভেল ডেটটা, যদি তুমি পুরস্কার না পাও, আমি ট্রাভেল ডেটটা একটু আগায় নিলে তুমি হয়তো পুরস্কার পাও। আমি বললাম যে না দরকার নেই, না হলে নেই, পুরস্কার আসবে যাবে অনেক কিছু হবে, কিন্তু থাকে এবার আমি তোমার সাথে যেতে চাই। সো এবার যখন পুরস্কার পেলাম, ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে একদম মানে অন্যরকম, বিকজ ও একদম সামনের সারিতে বসা, আমি ওর জন্য ছোট করে একটা গানও করলাম, মানে গান না, মানে একটু প্যারোডি করলাম একটা গানের। সো ফিলিং আপনার উঠতে একটু দেরি হচ্ছিল অ্যাওয়ার্ডটা আনতে যাওয়ার। হ্যাঁ, কারণ ও আমাকে ধরেছিল এরকম চেপে। আমি প্রথমে বুঝি নাই যে ও কেন আসলে আমাকে ধরেছিল। আমার মনে হচ্ছিল কি, আমি তো জানি এর আগে অ্যাওয়ার্ড পেয়েছি, যখন নাম ঘোষণা করে, যেহেতু সময় খুব লিমিটেড থাকে ওখানে, আমাকে উঠে যেতে হবে, আমি দেখি উঠতে পারছি না। বিকজ পরে আমাকে ও বলছে যে আমি এক্সাইটমেন্টে, এলিটা আমাকে এরকম করে চেপে ধরে রাখছিল যে ওকে আমি জিতছি সেজন্য। তো তারপর তো উঠলাম, উঠে তারপরে কথাবার্তা বলে নামলাম, এবং ওই দিনটা খুব ভালো ছিল, বিকজ ও গেল একদম রেডি হয়ে, পরিপাটি হয়ে, আমিও গেলাম, এবং আমার মনে হচ্ছে যে একসঙ্গে দুজন মিলে উদযাপন করা, এক্স্যাক্টলি একসাথে দুজন মিলে উদযাপন করলাম। আমার খুশি দেখে, মানে আমার খুশি দেখে তো ও অনেক বেশি খুশি, সেটা দেখে আবার আমি খুশি। সো অনেক স্পেশাল ছিল। এই যে আপনি বলছিলেন যে একটা লম্বা সময়ের মধ্য দিয়ে যেতে হয় এবং সবচেয়ে বেশি প্রভাব পড়ে এলিটা আপুর উপর, তিনি বলছিলেন যে একটা সময় শুরুর দিকে তিনি একটু ভাবতেন যে কি উইয়ার্ড, এত মুড সুইং করে, বাট এখন তিনি অভ্যস্ত হয়ে গেছেন এটার সঙ্গে। আমি শুনেছি আপনার হাতের লেটকা খিচুড়ি খুব মজার। সো মানে সর্বশেষ কবে রেঁধেছেন? সর্বশেষ করেছি বোধহয় দেরি হয়েছে, অলমোস্ট প্রায়
3 মাস আগে মনে হয়, এর মধ্যে আর করা হয়নি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে করা হয়নি। বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকজনকে আপনি রেঁধে খাইয়েছিলেন, সেই গল্পটা যদি একটু জানতে চাই। কোথেকে জানছেন মু? এগুলো তো জানতে হয়, ইন্টারভিউ কিভাবে এগুলো নিব? তো একদম ধরেন বিয়ের পর মানে আমাদের বিয়ে 2015 আমাদের বিয়ে হলো মেয়ের 29-তে। সো বিয়ের ঠিক 3 দিন পরেই আমি শ্বশুরবাড়িতে রান্না বান্না কারণ এটা হচ্ছে কি যে আপনার বলে না যে বাসরাতে বিড়াল মারার মতো, যে ইমপ্রেসটা প্রথমে করে ফেলতে হবে একেবারে প্রথমে, মানে এটার কোনো দেরি টেরি নাই। সো আমি কিভাবে চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কিভাবে ইমপ্রেস করতে পারি। একদিন আমি বললাম যে আমি আজকে দুপুরবেলা আমি রান্না করে খাওয়াবো। তো তখন বললো যে ওকে ফাইন করো। তারপর আমি লাটকা খিচুড়ি করলাম, আরো কিছু ছিল, ডিম ছিল, গরুর মাংস ছিল, ওগুলো ওরা করলো। বাট প্রথমেই ওটা খাওয়ালাম। লকডাউনে আমরা অনেক রান্না বান্না করছি, বিকজ ইনফ্যাক্ট শ্বশুর বাড়িতে তখন তো সবাই লকডাউনে, সো ওখানে বাসার জন্য তখন প্রচুর রান্না বান্না করা হয়েছে। ইলিটাপু রান্না করতে পারে না, এটা নিয়ে কখনো আপনি কমপ্লেন করেছেন কিনা? একেবারেই না। মানে আমার মনে হয় কি যে যেই স্টেরিওটিপিক্যাল নোশনটা আমাদের সোসাইটিতে আছে যে মেয়ে মানেই রান্না করতে হবে, ওইটা না আসলে এখন আর কাজ করে না। একটা সময় হয়তো ছিল, কারণ মানে আমরা যদি আমাদের আগের জেনারেশনকে দেখি, আমাদের আগের জেনারেশনের আমাদের মা খালারা উনার বাইরে কাজ করতেন না, যার জন্য উনারা ন্যাচারালি বাইরে যারা কাজ করতো আর ঘরে কাজ করতেন মেয়েরা, সেই হিসেবে উনারা রান্না বান্না করতেন। কিন্তু ওভার দ্য ইয়ার্স তো জিনিসটা চেঞ্জ হয়েছে, যে আমাদের জেনারেশন থেকে আমি যদি বলি তাহলে মেয়েরা ছেলেদের মতোই মানে পড়াশোনা করানো হয়, শিক্ষিত হয়, মেয়েরা ছেলেদের মতোই এফিশিয়েন্ট, কিছু কিছু জায়গায় তো মেয়েরা ছেলেদের চেয়েও এফিশিয়েন্ট, বাইরে কাজ করছে। সো ন্যাচারালি এটা দায়িত্বটা ভাগ করে দেওয়ার আসলে কোনো কিছু নেই। আমার কখনো মনে হয় না যে ও রান্না করলে কেমন হতো। ইনফ্যাক্ট আমি আরো উল্টা খুব ভয় পাই ও যদি বলে যে আমি রান্না করব, কারণ ও যদি ডিসাইড করে যে আজকে কিছু একটা করবে, তখন রান্না করবে, তো তখন আমি জানি যে ওই দিন আমার দিনটা খুব ডিফিকাল্ট যাবে, কারণ ওর মুড সুইং হবে, ও জিনিস পাবে না, ও অস্থির করবে, ওর মনে হবে যেটা হলো কি হয় নাই। এবং আমি যতই বলি ভালো হয়েছে, ওর মনে হবে যে না এটা আসলে ওকে খুশি করার জন্য বলছি। সো আমি ও যখন বলে যে আমি করব, আমি বলি দরকার নাই, তোমার কথা আমি করতেছি বা আমি করব। এই যে আপনি একটা চমৎকার কথা বলেন যে ছেলে মেয়ের কাজগুলো ভাগাভাগি করে নেয়া। আমি শুনেছি আপনি খুব গোছানো, যেটা সচরাচর পুরুষেরা হয় না, যে নিজের কাপড় গুছিয়ে রাখা, ঘরটা গুছিয়ে রাখা। এই জিনিসগুলোকে আপনি মায়ের কাছ থেকে শিখেছেন নাকি কিভাবে আপনি নিজে এটার মধ্যে আপনার মধ্যে এসেছে? বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে যেটা হয় ওরা একটু অগোছালো হয়, ভেজা তোয়ালেটা বিছানার উপর রেখে দেবে, কাপড় গুছিয়ে রাখবে না, খুব এলোমেলো করে রাখবে। হ্যাঁ, আমার শুরুতে আমার মনে হয় এটা আমার মায়ের দিক থেকে আসা, যে অল্প জিনিসপত্র থাকলেও সেটাকে আসলে কিভাবে গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। এবং যেহেতু আমি ঢাকায় একটা সময় ছিল কি, আমি তো চিটাগংয়ে বড় হওয়া, ইনফ্যাক্ট আমি অনেক পরে যখন ঢাকায় কাজ করতে আসছি তখন আমি একা, এবং এই একা থাকার ফলে যেটা হয়েছে কি যে আমি যদি আমারটা না করি তাহলে আমারটা তো কেউ এসে করে দিবে না। তো এইটা না আমার ভিতরে আসলে ইনস্টিলড হয়ে গেছে তখন থেকে। এই জন্য আমি কোনো কিছু এলোমেলো থাকলে আমার তখন দেখতে অড লাগে। আমার মনে হয় যে এটা এই জায়গায় থাকার কথা না, এটা ওই জায়গায় থাকার কথা। বাথরুমে কাপড় ঝুলবে না, সেটা শাওয়ার করে আসুক কেউ আর না করে আসুক, ওটা বাইরেই থাকতে হবে। তারপর হচ্ছে কাপড় চোপড় যেন সবকিছু পরিপাটি থাকে। আমার বেলায় আমি এটা খুব মেনটেন করি, এলিটার বেলায়ও সিমিলার। যে এটা সবার থাকে না। আমি আমার এমন ফ্রেন্ডদেরকেও দেখেছি যে ওরা একটা বালিশ নিয়ে এসছে, বালিশে কভার লাগানো হয়নি, এবং বছরের পর বছর ধরে ওই বালিশ ইউজ করছে, এবং বালিশ একদম পুরো তেল কাষ্ঠা পড়ে গেছে। আমার খুব অস্বস্তি লাগে। মানে ইনফ্যাক্ট সকালবেলা উঠার পরে, মানে ইউজুয়ালি কি হয় যে আমরা উঠার পরে বিছানাটা তো আর রেডি করি না, মানে আস্তে ধীরে উঠলাম, বেরোনোর আগে বুয়া এসে করে দিবে অথবা কেউ হয়তো অন্যরা করে দিবে। কিন্তু আমার ফার্স্ট থিং হয় যে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা পরিপাটি করা। কারণ আমি রুমে ঢুকে যখন দেখি কি বিছানাটা এলোমেলো, কম্বল বা হয়তো কমফোর্টারটা এরকম ইয়ে করা, বালিশ টালিশ উল্টো পাল্টা, আমার না তখন ইমিডিয়েটলি গা শিরশির করা শুরু করে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। একদম রিসেন্টলি কি কাজ করছেন যদি সেই প্রসঙ্গে একটু জানতে চাই, যে অন্য কোনো কাজ বা ওটিটির জন্য মহানগরের বাইরে গিয়ে? হ্যাঁ, আমি একটা সিরিজ করছি সামনে হইচই প্ল্যাটফর্মের জন্য। হইচইয়ের সাথে আমার সবগুলো কাজ করা হয়েছে। হ্যাঁ, মহানগর, সাবরিনা, এরা প্রথমে কষ্টনীর, তারপর মহানগর, তারপর সাবরিনা, তারপর মহানগর 2। এখন একটা আমি সিরিজ করছি হইচইয়ের জন্য, জিম্মি নামে, জয়া হাসানের সাথে করছি। জয়া হাসানের প্রথম ওটিটির কাজ হবে এটা। সো ওইটা নিয়ে এখন মোটামুটি বেশ ব্যস্ত। আমার এখানে আরেকটা প্রশ্ন চলে এসেছে মাথায়, সরি। মানে আমি যদি ভুল না করি, আপনার খুব আগ্রহ 3 জন আর্টিস্ট নিয়ে কাজ করার। একজন হুমায়ুন ফরিদি স্যার, তিনি তো আসলে নেই আমাদের মাঝে, তার প্রতি শ্রদ্ধা।
জয়া আহসান একজন, জয়াপু আর হচ্ছে পূর্ণিমা আপু। তো জয়াপুর সঙ্গে কাজটা হয়ে যাচ্ছে আলটিমেটলি। সো একটু যদি এই প্রসঙ্গে যাই, যে এটাকে আগে থেকে মাথায় ছিল যে এই কাজটা জয়াপুকে নিয়ে করবেন? না, আমার তো আমি কোন একজনকে পার্টিকুলারলি ওনাকে নিয়ে করব এটা আমার কখনো ওইভাবে আমি আসলে গল্প আসে না। একটা গল্প আসছে এবং জয়াপার সাথে আমার কিন্তু অনেকদিন ধরে কথা হচ্ছে, প্রায় অলমোস্ট 3 বছর ধরে কথাবার্তা চলছে যে চলো কিছু একটা করি। জয়াপা বলে যে চলো কিছু একটা করি। এখন আমার আইডিয়া মাথায় না আসলে তো আমি ওনাকে প্রেজেন্টও করতে পারছি না। এই জিম্মির ব্যাপারে একটা গল্প আইডিয়া আসার পরে উনি বললেন যে, আমি বললাম যে একটা আইডিয়া মাথায় আসছে, আমি কি আপনাকে শোনাতে পারি? উনি বললেন হ্যাঁ প্লিজ, কবে? তারপর আমি গেলাম, ওনাকে 2টা আইডিয়া শুনলাম, 2টাই ওনার খুব পছন্দ হয়েছে। তো ওখান থেকে আমি ডিসাইড করলাম জিম্মিটা করব। এবং আমি জয়াপাকে মানে উনি যখন বললেন যে উনি করতে চান, তারপর আমি বেরোনোর পরে আমার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে উনি, এবং উনার ওটিটির প্রথম কাজ, উনি বারবার বলছিলেন যে আমি ওটিটি, কারণ উনি তো চাইলে কলকাতাতেও করতে পারেন কাজ, এবং ওখানে প্রচুর অফারও আছে ওনার বড় বড়, কিন্তু উনি বারবার বলছেন যে আমি ওটিটিতে কিছু করতে চাইলে আমি বাংলাদেশ থেকে করতে চাই, বিকজ আমার কলকাতায় প্রচুর সিনেমা করা হয়ে গেছে অলরেডি, বাংলাদেশের দর্শকদের জন্য আমি কিছু একটা করতে চাই। সো ওইটা যখন উনি রাজি হলেন, এরপর তো পুরা মানে বলে না যে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেল। মানে এর আগ পর্যন্ত এক ধরনের ছিল যে একটা আইডিয়া করব, এরপরে জয়াপার যেটা সবচেয়ে মজার ব্যাপার, উনি আমাকে নক করতে থাকেন খালি যে চল একদিন বসি, এটা নিয়ে কি করা যায়, এবং উনি নতুন নতুন আইডিয়া নিয়ে আসেন ওনার ক্যারেক্টারের ব্যাপারে। গল্পটা তো উনি জানেন যে আচ্ছা এটা এরকম করলে কেমন হয়, ওটা এরকম করলে কিভাবে হবে, তুমি এটা কিভাবে দেখো, এত বেশি খুঁটিনাটি করেন। আর সেখানে আমি হচ্ছি সেটে বসে স্ক্রিপ্ট লিখি, সো আমার তো আগে কিচ্ছুই রেডি নেই। সো আর উনার আগ্রহটা হচ্ছে কি উনি এভরি ডিটেল নিয়ে কাজ করেন, যেটা একটা মিটিংয়ে হয়তো উনার সাথে উনি এক ধরনের বললেন, আমি এগ্রি করলাম, তারপর উনি আবার পরের মিটিং উনি এসে বললেন যে আমার মনে হচ্ছে ওটা ওয়ার্ক করবে না, চলো এটা নিয়ে করি। তো ইনফ্যাক্ট উনার আইডিয়া আমার স্ক্রিপ্টের জন্য আরো কাজে দিচ্ছে এখন, কারণ উনি অনেক ইনপুট নিয়ে আসতেছেন যে এটা কিরকম হবে। আমি খুবই পণ্ডিতের মতো উনাকে বলি যে হ্যাঁ হ্যাঁ রাইট, আমার মাথায় এটা ছিল, পরে আমি ওটা করে গিয়ে ওখানে ইনকর্পোরেট করে ফেলি। সো লেটস সি শুটিং শুরু হবে। দেখবো জিমি, ও এখনো শুটিং শুরু হয়নি? না, শুটিং শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, রোল হবে এটা, মানে শুটিং শুরু, তারপরে হচ্ছে পোস্ট প্রোডাকশন শেষ করে দ্রুতই এটা চলে আসবে। আচ্ছা, এই বছরই আসবে। অনেক অনেক শুভকামনা জিম্মির জন্য এবং আপনার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইম অবশ্যই পূর্ণিমাপুর সাথেও কাজ হবে। আমরা একদম শেষের দিকে আছি, তবে তার আগে একটু যদি বলি যে রাজনীতি নিয়ে আপনার অনেক আগ্রহ, সেটা বাংলাদেশের রাজনীতি হোক কিংবা দেশের বাইরের রাজনীতি, বিশ্ব রাজনীতি নিয়েও আপনি অনেক জানেন। এই আগ্রহের জায়গাটা প্রসঙ্গে যদি একটু বলেন, এবং ইন ফিউচারে কখনো যদি রাজনীতি করার সুযোগ আসে, আশফাক নিপুণ কি রাজনীতি করবে কিনা? এটা তো অনেক বড় ব্যাপার। না, রাজনীতির ব্যাপারে আমার মনে হয় কি যে আমার মনে হয় যে আমি যেটা বিশ্বাস করি, এভরিথিং ইজ পলিটিক্যাল। মানে আপনি পলিটিক্সের বাইরে কোনো কিছু না। সেটা শুধু যে রাষ্ট্রীয় পলিটিক্স হতে হবে তা না, সোশ্যাল পলিটিক্স, তারপরে স্টেট পলিটিক্স, ইভেন আপনি দেখবেন কি যে আমাদের যে প্রেম, এটাও পলিটিক্যাল। মানে আপনি এখনকার প্রেম আর সেই 90-এর প্রেম বা তার আগের প্রেম, ওটাও কিন্তু ডিফাইন করে হচ্ছে গিয়ে কি ওই সময় আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টটা কিরকম ছিল সেটার উপরে। আমরা যে এখন এত বেশি অস্থির, মানে এখন দেখবেন কি যে ব্রেকআপ হচ্ছে খুব তাড়াতাড়ি এবং মাল্টিপল রিলেশনশিপের দিকে সবাই যাচ্ছে, এটাও কিন্তু ভেরি পলিটিক্যাল, বিকজ এই সময়টাই হচ্ছে ওই পলিটিক্যাল। সো স্টেট পলিটিক্স নিয়ে আমার আগ্রহটা খুব বেশি ওই কারণেই, বিকজ আমার কাছে আমি একটা জিনিস বুঝলাম যে পলিটিক্সের বাইরে কোনো কিছু না। আর পলিটিক্স যদি আপনি না জানেন, বা আপনি যদি আপনার দেশের বা গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আপনি যদি আসলে না জানেন, তাহলে শিল্পী হিসেবে কোথাও গিয়ে আমার মনে হয় কি যে আপনি একটু হয়তো পিছিয়ে যাচ্ছেন। মানে শুধুমাত্র সম্পর্কের গল্প, শুধুমাত্র ফ্যান্টাসি গল্প, সেটা না, বিকজ পলিটিক্স তো এফেক্ট করে আমাদেরকে। তো সেই কারণেই পলিটিক্স নিয়ে আমার আগ্রহ অনেক বেশি। আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রচুর পড়াশোনা করি এখন বা এর আগের। আমি তো ইনফ্যাক্ট এটাও বলি যে বাংলাদেশে যে কয়টা দল আছে, এটা আমি মানে মজা করে বলি যে কয়টা দল পলিটিক্স করে, আমি ওদের হিস্ট্রি, পাস্ট, ওদের অনেক অনেক নেতা বা কর্মীর চাইতেও বেশি জানি, বিকজ আমি পড়াশোনা করি সেটা নিয়ে। আমি ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে প্রচুর পড়াশোনা করি বা গ্লোবাল নিয়ে পড়ি, এবং সেটার একটা ইম্প্যাক্ট আমার কাজে পড়ে, যেটা আমার জন্য ভালো। যে এমন না যে আমি পলিটিক্স নিয়ে আমার আগ্রহ এই কারণে যেন আমি পলিটিক্যাল কাজ করি, সেটার জন্য না। পলিটিক্স আমার জেনুইনলি আগ্রহ, যে কারণ আমরা কেউ পলিটিক্সের বাইরে না, এবং পলিটিক্স জানলে সুবিধা হয় কি, আপনি আপনার ফোকাসটা ঠিক করতে পারেন, আপনি বুঝতে পারেন দেশে কি হচ্ছে, আপনি বুঝতে পারেন আপনি কোথায় ঠকে যাচ্ছেন, আপনি বুঝতে পারেন যে কোথায় আপনাকে একটা বলে আরেকটা দেয়া হচ্ছে, যে জিনিসটা হয় আর কি। এবং আমার মনে হয় কি বাংলাদেশের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন, এটা আমাদের বলবো, যেহেতু আমরা সবসময় বিপ্লব করে আসা, তো ওই জায়গাটা ডেফিনেটলি আমাদের মধ্যে আছে।
এই কারণে আমার পলিটিক্সে আগ্রহ। আর আপনি পরের প্রশ্ন যেটা করলেন যে আমি কি কোনোদিন রাজনীতি, আমার মনে হয় না আমি কোনোদিন রাজনীতিতে আসবো বা আসতে পারবো। দরকারও নেই। আমি ফিল্ম মেকার, আমি ফিল্মই বানাতে চাই। ফিল্ম কবে বানাচ্ছেন শেষ প্রশ্ন, তারপর আমি শেষ করছি এক কথায় যদি জানতে চাই। এই কথা আরো বিগত 6 বছর ধরে শুনে আসছি সেজন্য ফিল্ম আমি এখন বলতে গেলে আমি এভাবে এরকম করে আস্তে করে হাতটা দিয়ে দিয়ে বলার আগে যেন আমাকে না দেখা যায়। ফিল্ম আমার ইচ্ছা আছে, হয়তো মেবি নেক্সট ইয়ার শুরু করব। ওকে, অনেক অনেক শুভকামনা নতুন ফিল্মের জন্য। অবশ্যই সেটা আর এখন জানতে চাচ্ছি না, অবশ্যই অন্য কোনো আয়োজনে জানতে চাইবো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, তারপর আমি শেষ করছি। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে হয় তাহলে বলবো আমরা একটা খুবই স্ট্রেসফুল টাইমের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা খুবই অস্থির সবাই। আমার মনে হয় যে আমাদের একটু এমপ্যাথেটিক হওয়ার সময় আসছে পাশের জনের প্রতি, যেটা আমরা একসময় আগে ছিলাম। আমরা যেন একটু পরমত সহিষ্ণু হই। আরেকজনের মতামত আমার পছন্দ না দেখে তার উপর ঝাঁপিয়ে পড়লাম, তাকে আসলে অ্যাটাক করলাম, তাকে ট্রোল করলাম বা উড়িয়ে দিলাম, সেই ধারণা থেকে আমাদের আসলে একটু বের হয়ে আসা দরকার আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য। কারণ আমি যখন আসলে আরেকজনের প্রতি হিংসাত্মক আচরণ করি, তখন তার কোনো ক্ষতি হোক কি না হোক আমার ক্ষতি হয়ে যায়, কারণ আমার মানসিক স্বাস্থ্যের একটা বড় রকমের এটার ইম্প্যাক্ট পড়ে। সো আমার মনে হয় যে আমাদের একটু এমপ্যাথেটিক হওয়া দরকার। সো অনেক ভালো থাকুন, আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মমু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, এবং থ্যাংক ইউ সো মাচ বিজনেস স্ট্যান্ডার্ডের সবাইকে। জি দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ এন্ড সন্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। দেখা হচ্ছে আবার, অবশ্যই আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।